প্রাইভেটাইজেশন কি ম্যান্ডেটরি? ভারতীয় ফুটবলে প্রাইভেটাইজেশন কি ম্যান্ডেটরি? তো এই একটা আলোচনা করব। এখানে অবশ্যই ইস্টবেঙ্গল থাকবে, আইএসএল এর সম্ভাবনা থাকবে, মানে ভারতীয় ফুটবলের সম্ভাবনা। তো আমি চেষ্টা করব আমি এর পূর্বে যেসব আলোচনা করেছি সেগুলো যাতে আর পুনরাবৃত্তি না করি। তো দেখুন, প্রথমেই আমি ইস্টবেঙ্গল যে ম্যানেজমেন্ট আছে তাদের একটা সাধুবাদ জানাবো। কেননা দেখলাম ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের প্রিপারেশন শুরু করে ফেলেছে এবং ইস্টবেঙ্গলের যে নিতু আছেন উনি বলেছেন যে ইস্টবেঙ্গল ডুরান্ড কাপে চেষ্টা করছে যতগুলো বিদেশিকে সই করিয়েছে সবাইকে নিয়ে নামার। কেন আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে কিছু সাংবাদিক, বোঝাই যাচ্ছে যে তারা এফএসডিএল এর নুন খায়, তো তারা এক প্রকার একটা মানে ভবিষ্যৎবাণী করেছিল যে আইএসএল এর যত ক্লাব রয়েছে, মানে যারা যারা খেলছে আইএসএলে, তারা সবাই এক প্রকার মানে সব কিছু একটা ফ্রিজ করে দিয়েছে। মানে যতক্ষণ না পর্যন্ত একটা নিশ্চয়তা পাওয়া যাচ্ছে আইএসএল কবে হবে, আইএসএল ক্যালেন্ডার প্রকাশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা কিচ্ছু করবে না, কোনো সই সাবুত হবে না। ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেকে বলেছিল যে গোলকিপার কোচ সন্দীপ নন্দী সইয়ের ব্যাপারটা ঘোষণা হবে না, মানে একদম একটা বিত্তিকিচ্ছিরি অবস্থা হবে। কিন্তু আমরা বাস্তবে যেটা দেখছি যে অন্তত ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, আমরা নর্থ ইস্টের ক্ষেত্রেও দেখছি, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু লাইফ গোজ অন, যেরকম জীবন চলছে সেরকম চলছে। আইএসএলের মানে ভবিষ্যৎ কী হবে তার উপর নির্ভর করে নেই। তো এটা একটা ভালো লক্ষণ এবং এর জন্য কিন্তু সাধুবাদ প্রাপ্য। আমি দেখুন, যে যখন মন্দ কাজ করে বা অপদার্থতার প্রকাশ করে কাজকর্মের মাধ্যমে, আমি তার সমালোচনা করি, কিন্তু কেউ ভালো কাজ করলেও সেটা সাধুবাদ জানাতে কুণ্ঠা বোধ করি না। দেখুন, এবার আইএসএল নিয়ে একটু আসা যাক। আইএসএল হবে কি হবে না সে নিয়ে আমি তো বিশদে অনেক আলোচনা করেছি। অনেকে হয়তো অনেকটা শুনেছে, অনেকে হয়তো কিছুটা শুনেছে। তো অনেকের মনে এখন একটা শঙ্কা আছে যে অল ইন্ডিয়া ফেডারেশন তো আই লিগ করতে গিয়ে মানে নাকের জলে চোখের জলে হতো, ভালো করে টিভিতে দেখাতো না। আমি আবার এটা রিপিট করছি। দেখুন, আপনারা যে সময়ের কথা বলছেন যখন আই লিগ টায়ার 1 লিগ ছিল ভারতীয় ফুটবলে, তখন কিন্তু আই লিগে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণকারী ক্লাবদেরকে একটা কানাকড়িও দিতে হতো না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। কিন্তু আমরা আইএসএল কি দেখছি, প্রত্যেকটা দল কেউ 15 কোটি দিচ্ছে, কেউ 13 কোটি দিচ্ছে, একটা বার্ষিক একটা ফি দিচ্ছে। এবং তার সাথে সাথে যে টুর্নামেন্টগুলোর আয়োজন বা ম্যাচগুলোর আয়োজন, হোম ম্যাচ, এই পুরো আয়োজনটা কিন্তু ইস্টবেঙ্গল মানে প্রত্যেকটা ক্লাবকে নিজের করতে হচ্ছে। মানে ইস্টবেঙ্গল ক্লাব যে ধরুন হোম ম্যাচগুলো আয়োজন করছে সল্টলেক স্টেডিয়ামে, এক প্রকার বাধ্য হচ্ছে করতে এই লাইসেন্সিংয়ের জন্য। তার একটা বিশাল একটা ব্যয় আছে, স্টেডিয়াম ভাড়া, ফ্লাড লাইটের ভাড়া, সেই পুরো ভাড়া কিন্তু বহন করছে ইস্টবেঙ্গল ক্লাব। এবং তার সাথে সাথেও কিন্তু বছর গেলে ওই 15 কোটি না কত একটা দিতে হচ্ছে, 1-2 কোটি বেশি কম হতে পারে। তো আমরা যেটা দেখছি যে আইএসএলটা কিন্তু, যে আইএসএল অংশগ্রহণকারী ক্লাব তারা নিজেদের পয়সাতে আয়োজন করছে। এমন নয় যে এফএসডিএল বিশাল কিছু স্পন্সর ধরে আনছে। আপনি কোথায়, গত বছর তো কোনো টাইটেল স্পন্সরও ছিল না। এফএসডিএল যেটা করছে, এফএসডিএল হচ্ছে পুরো ব্যাপারটা একটা সমবায়ের মতন করে দিচ্ছে, মাঝখান দিয়ে কাটমানি খাচ্ছে। তা আপনি যদি নিজেই সব কিছু করেন, 12টা ক্লাব কি 13টা ক্লাব নিজেরাই টাকা দিয়ে একটা আয়োজন করেন, মানে দুর্গাপুজোর মতন, তাহলে আপনি মাঝখান থেকে কোনো দালালকে কেন ঢোকাবেন? আপনি দুর্গাপুজো করবেন, আপনার পাড়াতে করবেন, কলকাতাতে দিকে দিকে দুর্গাপুজো হয়, তো আপনি সেখানে মাঝখানে দালালকে ঢোকাবেন কেন? আপনি নিজের মতন করে আয়োজন করবেন। আর এই যে আইএসএল, সেটা আয়োজন করে কি, মানে কোন আমেরিকা থেকে কাউকে ধরে আনছে, ইউরোপ থেকে কাউকে ধরে আনছে না, সাধারণ ভারতীয় লোকরাই করছে। এফএসডিএল কারা আছে? আপনি এফএসডিএল এগুলো ইংরেজি শব্দ, রোমান অ্যালফাবেট, কিন্তু এই যে সংস্থাতে যারা কাজ করছে তারা পাতি বাঙালি না, মানে পাতি ভারতীয়রাই কাজ করছে। এবং তাদের মধ্যে একাধিক ব্যক্তি আছে যারা অতীতে আই লিগেও কাজ করেছে, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন হয়ে আই লিগে কাজ করেছে। তো এমন নয় যে বিশাল বড় কিছু মানে ডাকসাইটের লোককে নিয়ে আসছে এফএসডিএল এই টুর্নামেন্টটা আয়োজন করার জন্য। তো সেই জন্য মানে
আহ, আগামী দিনে লিগটা যারাই চালাক, সে এফএসডিএল হোক বা না হোক, আমার মনে হয় না বিশাল কিছু একটা ফারাক হবে। আপনার পয়সাতে তো হচ্ছে। দুর্গা পুজোর জন্য আপনি মানে কাউকে কোনো কাটমানি কেন দেবেন? আপনার নিজের মতন করে করবেন, আপনারা টুর্নামেন্ট আয়োজন করবেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে নিয়ে। আর আরও একটা বিষয় বলবো, সেই বিষয়টা নিয়ে আলোচনা করিনি, প্রাইভেটাইজেশন কতটা জরুরি, এই বিষয়ে দুটো ঘটনা বলবো। প্রথমটা হচ্ছে আমাদের সুভাষচন্দ্র বোস উনি যে ভারতের ইতিহাসটা লিখেছেন 1920 থেকে 1942 সাল পর্যন্ত, তাতে কিন্তু বারংবার উল্লেখ করেছে যে সেই সময় মানে উনি তো কংগ্রেসের অন্তর্গত ছিলেন শুরুর দিকে, অনেকটা সময় ধরেই দুবার প্রেসিডেন্ট হয়েছিলেন কংগ্রেসের। তো তখন মানে অনেকের একটা ধারণা ছিল যে ভারত স্বাধীন হওয়ার পর ভারতকে হয় ক্যাপিটালিস্ট সোসাইটি হতে হবে বা ক্যাপিটালিজম একটা ভাবধারা অনুযায়ী চলতে হবে, নয়তো কমিউনিস্ট। তো সুভাষচন্দ্র কিন্তু বারংবার লিখেছে যে কেন আমাদেরকে এই দুটোর মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে হবে। মানে এগুলো তো পাশ্চাত্য ধারণা, এটা ওয়েস্টার্ন ফিলোসফি, যে হয় ক্যাপিটালিজম এক্সট্রিম ফর্ম অফ ক্যাপিটালিজম, না এক্সট্রিম ফর্ম অফ কমিউনিজম। বলছে ভারতকে ভারতের অনুযায়ী একটা কিছু একটা মডেল নিতে হবে, মানে সেই মডেল অনুযায়ী ভারতকে আগামী দিনে এগোতে হবে। এবং সেই অনুযায়ী সুভাষ কিন্তু যে পরিকল্পনা করেছিল, মানে প্ল্যানিং করে রেখেছিল। আমাদের দুর্ভাগ্য যে আমরা সুভাষকে পাইনি। তো আপনি দেখুন, মানে এই ব্যাপারটা প্রাইভেটাইজেশন নাকি আপনি নিজের হাতে রাখবেন তা নয়, আপনাকে এমন কিছু করতে হবে যেটা আপনার সমাজের কাজে লাগছে, এই ক্ষেত্রে ভারতীয় ফুটবলের কাজে লাগছে। আমি আর একটা উদাহরণ দেব, যে আপনি যদি একদম চোখ কান বুঝে প্রাইভেটাইজেশন করেন কি হতে পারে। তো তখন আমি অস্ট্রিয়াতে কাজ করতাম। অস্ট্রিয়া মানে যেখানে সুভাষচন্দ্র বোস ছিল, বেশ কিছুদিন ছিল। সুভাষচন্দ্র বোসের যে এমিলি শেঙ্কেল, উনি কিন্তু অস্ট্রিয়ান। তো আমি অস্ট্রিয়াতে ছিলাম একটা সময় কর্মসূত্রে। তো অস্ট্রিয়াতে একটা ছোট্ট একটা শহরে ছিলাম, যেটা ওখানকার যে ক্যাপিটাল মানে ভিয়েনা, সেখান থেকে বেশ কিছুটা দূরে ছিল। তার কাছাকাছি আরও একটা শহর ছিল, বড় শহর ছিল, বাসে যেতে হতো। তো আমি আমাদের এই যে ছোট শহরটাতে থাকতাম, সেখানে বাস সার্ভিস ছিল, যে নিকটতম যেই শহর, একটা বড় শহর, তার সাথে একটা বাস সার্ভিস ছিল। খুব ঘন ঘন ছিল না, এটা ছিল। এবার মুশকিল হচ্ছে যে শনি বা রোববার, যে ছুটির দিনগুলোতে বাস সার্ভিস অস্বাভাবিক রকম কমে যেত, এবং যখন কোনো ছুটি থাকতো আরোই কমে যেত, প্রায় নেয়ের বরাবর হয়ে যেত। তো আমি ওখানকার যে লোকাল যে কাউন্সিল বা সরকারি সংস্থা, তাদেরকে একটা চিঠি লিখলাম। মানে বিদেশে আপনি যদি একটা চিঠি লেখেন, সাধারণত ওরা উত্তর দেয়, ভারতের মতন নয়, ভারতে আপনাকে আরটিএ এগুলো করতে হয়। তো আমি একটা উত্তর লিখলাম যে তোমরা বাস সার্ভিসটাকে মানে শনি রবিবারে এত কম করে দিচ্ছ কেন, বা ছুটির দিন প্রায় শূন্য করে দিচ্ছ কেন। তো ওরা তখন বলেছিল যে ওদের ওখানে বাস সার্ভিসগুলো বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে ওরা আউটসোর্স করে দিয়েছে, মানে প্রাইভেটাইজ করে দিয়েছে। তার ফলস্বরূপ কী হয়েছে, প্রাইভেট কোম্পানি মানে আমাদের এখানে কলকাতার এই অটো রিক্সা চালকদের মতন ভাবনা চিন্তা ওদের, যে মুনাফা না হলে চালাবো না। যেহেতু শনি রবিবার প্যাসেঞ্জার একটু কম থাকে বা ছুটির দিন আরও কম, তাই ওরা চালাই না। তো তার ফলস্বরূপ কী হয় ব্যাপারটা, যেহেতু বাস সার্ভিস কম, সে তার দরুন ওখানকার স্থানীয় যেসব লোকজন সবাই গাড়ি নিয়ে নেয়, মানে আমেরিকার মতন কনসেপ্ট। এবার গাড়ি নিয়ে নেয় বলে আরোই বাস সার্ভিস লোকে কম ব্যবহার করে। তো ব্যাপারটা কিন্তু একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেই জন্য আপনাকে কিন্তু র্যান্ডাম প্রাইভেটাইজেশন করলে চলবে না, আপনার একটা কিন্তু নিয়ন্ত্রণ রাখা দরকার। এরকম প্রচুর পাশ্চাত্য দেশ আছে যেখানে কিন্তু আমাদের যেটা পিপিপি মডেল কি একটা বলে পশ্চিমবঙ্গ সরকার, আমি ফুল ফর্মটা জানি না, যেখানে একটা অংশীদার থাকে সরকার, আর একটা থাকে প্রাইভেট কোম্পানি। সেখানে সরকারের একটা নিয়ন্ত্রণ থাকে, মানে একদম পুরোপুরি বিক্রি করে দেয় না। সেটা করলে কি হয়, আপনি ঠিক করতে পারবেন যে আপনি কোন জায়গাটা থেকে মুনাফা নেবেন আর কোথায় আপনাকে ফান্ডিং করতে হবে। এই মডেলটা কিন্তু আইএসএলে ছিল না, যেহেতু আইএসএলটাকে একটা আপনি ভারতীয় ফুটবলটা কিন্তু প্রাইভেটাইজ করেননি, মানে গোটা ভারতীয় ফুটবলকে যদি প্রাইভেটাইজ করতেন একটা কন্ট্রোল রেখে, তাহলে একটা ব্যাপার ছিল। আপনি যেটা করলেন, আপনি শুধু টপ টায়ারটাকে প্রাইভেটাইজেশন বা পুরোপুরি বেচে দিলেন,
বাকিটাকে আপনি রাখেন নিজের হাতে। প্রথমে সেটাও ছিল না। এবার তার ফলস্বরূপ কী হয়েছে, মানে এবং শুধু যে বেচলেন তা নয়, পুরোপুরি বেচে দিলেন, মানে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। আপনি কি বললেন, আপনি আমাকে মাস গেলে, বছর গেলে আপনি আমাকে 50 কোটি করে টাকা দেবেন। তো প্রাইভেট কোম্পানির হাতে আপনি যখন পুরোপুরি নিয়ন্ত্রণটা দিয়ে দেন, তখন সে ওই অটোওয়ালার মতনই ভাবে। আপনি যতই মানে গাল ভরা ভাবেন না কেন, আমি তো বিদেশে বিভিন্ন দেশে থেকেছি, তো প্রাইভেট কোম্পানি কিন্তু কখনো ওই টাই পরা অটো ড্রাইভার, কখনো ওই কোট পরা বা জ্যাকেট পরা অটো ড্রাইভার, প্রাইভেট কোম্পানি সবসময় নিজের ক্ষুদ্র মানসিকতা নিয়ে ভাবে, মানে চলে, মানে সে সমাজের কথা ভাবে না। সমাজের কথা ভাবার দায়িত্ব হচ্ছে সরকারের। তো সরকার যদি পুরোপুরি বেচে দেয় কোনো একটা জিনিসকে, কোনো প্রাইভেট সংস্থাকে, এবং পুরোপুরি নিয়ন্ত্রণটা যদি হস্তান্তর করে দেয়, তখন কিন্তু সর্বনাশ। মানে প্রাইভেট কোম্পানি তখন ওই গ্লোরিফাইড অটো ড্রাইভারের মতনই ভাবে। এই ক্ষেত্রে আপনার ভারতীয় ফুটবলে দেখলেন যেটা হলো, তারা ওই আইএসএলের ওই কিছু ইনভেস্টারকে নিয়ে এলো এবং আইএসএলটাকে চালাচ্ছে, এবং ভারতীয় ফুটবলের সামগ্রিক উন্নতির পেছনে কোনো তাদের লক্ষ্য নেই। মানে সেটা করতে গেলে যে আপনাকে একটা চিন্তাভাবনা করতে হবে, একটা পিরামিড স্ট্রাকচার করতে হবে, আপনার গ্রাম বাংলা থেকে প্লেয়ার তুলে আনতে হবে, বা যে কোনো ভারতের বিভিন্ন কোণ থেকে, তার জন্য যে ফান্ডিংটা দরকার সেটা তারা কোনো দিনই করবে না, কেন সেটা প্রাইভেট কোম্পানি। সেই জন্য পুরোপুরি র্যান্ডাম আনকন্ট্রোলড প্রাইভেটাইজেশন কিন্তু ক্ষতি করে, আপনার সমাজের ক্ষতি করে। আপনি যে কোনো হেলথ কেয়ার থেকে শুরু করে যে কোনো বিষয়, আপনি ইলেকট্রিসিটি, ফুটবল, যে কোনো বিষয়, তো সেক্ষেত্রে আপনাকে একটা কন্ট্রোলড প্রাইভেটাইজেশন দরকার, যেখানে আপনার একটা নিয়ন্ত্রণ থাকছে। তাছাড়া ভাবুন, আপনি গণতন্ত্র, আপনি কেন গণতন্ত্র করেন? আপনি গণতন্ত্রের উদ্দেশ্য কি এই যে আপনি কিছু লোককে ইলেক্ট করবেন এবং তারপর আপনার দেশটাকে বেচে দেবে? তাহলে গণতন্ত্রের কী দরকার? আপনি তাহলে তো এক প্রকার রাজতন্ত্রই করছেন। এখানে রাজার বদলে কিছু বড় বড় ধনী ব্যক্তিকে রাজা ভাবছেন। আপনার বেচার জন্য তো আপনি এত কাঠখড় পুড়িয়ে এই পার্টি ওই পার্টি একে একে গালমন্দ করছেন। মানে যত রাজ্যে পলিটিক্যাল পার্টি আছে, আপনারা একে অপরকে গালমন্দ করেন, খুন খারাপ, অভিসম্পাত করছেন, এত কিছু করছেন, কাউকে নির্বাচিত করছেন। শেষে আপনার লক্ষ্য কী? মানে আপনার যদি ক্ষমতা না থাকে দেশটাকে চালানো, তাহলে এই নির্বাচন, এই গণতন্ত্রের প্রয়োজনটা কী? তো রাজতন্ত্রই ভালো ছিল। ওখানে রাজা একজন ব্যবসায়ী, এখানে আপনি মানে যেটা করছেন, মানে আপনার নির্বাচিত মানুষ আপনার দেশটাকে বেচে দিচ্ছে। এইটা তো গণতন্ত্র হতে পারে না। তো ফুটবলের ক্ষেত্রে আমরা ফিরি, ফুটবলের ক্ষেত্রে একই জিনিস, আপনার কিন্তু একটা নিয়ন্ত্রণ দরকার। এবং আপনি বলতে পারেন যে এই টাকা যদি পুরোপুরি আইএসএলে না থাকে, যদি আই লিগ বা টায়ার 3 স্টেট লিগে চলে যায়, তাহলে তো একটু জৌলুস কমবে। হ্যাঁ, একটুখানি কমবে, কিন্তু মানে আখেরে আপনি কী চান? মানে আপনার ওপরে কোটটাই পরেছেন আর ভেতরে আপনার নোংরা জাঙ্গিয়া, মানে সেখানে চুলকানি হয়ে যাবে আপনার সারাতে। আপনাকে তো একটা আপনার সামর্থ্য অনুযায়ী একটা তো স্ট্রাকচার দরকার, যেখানে আপনার লিগটা ভালো করে চলবে এবং দেশের ফুটবলও ভালো করে চলবে, যেটা আপনার একটা সমাজতন্ত্রে চলা উচিত। মানে আপনি কারি স্পেশাল বিরিয়ানি খাচ্ছেন, আপনার পাশের লোক না খেয়ে অনাহারে রাত কাটাচ্ছে, তো একটা সামাজিক একটা বিপ্লব হয়ে যাবে। আপনি রাত্রেবেলা বিরিয়ানি খেয়ে ঘুমাবেন, আপনার বাড়ি এসে ভাঙচুর করবে। তো এই জিনিসটাই একটা ব্যালেন্স দরকার একটা সোসাইটিতে। এবং এই ফুটবলের ক্ষেত্রে একই জিনিস দরকার, যে ফ্র্যাঞ্চাইজি ফি থাকুক। মানে আপনি আজকে এফএসডিএল আছে বলে আপনি বলছেন আমি 15 কোটি দেবো, আর এফএসডিএল না থাকলে দেবো না, সেটা আবার মুশকিল। আপনি আবার চাইছেন 15 কোটি না দিয়ে এফএসডিএলের এক্সপিরিয়েন্স, তা তো হতে পারে না। আপনি যেটা দিচ্ছেন সেইটা দিন। আপনি 15 কোটি ঠিক আছে, আপনি 10 কোটিতে নেমে আসুন, কিন্তু পুরো 10 কোটি কিন্তু আইএসএলের পেছনে ব্যয় করলে চলবে না। সেখান থেকে একটা অংশকে আপনাকে টায়ার 2, টায়ার 3, আপনার ইউথ ডেভেলপমেন্ট, আপনার ন্যাশনাল টিম, এইভাবে কিন্তু আপনার বাজেটিংটা করতে হবে। যে আপনি যে ধরুন একটা দুর্গাপুজোর জন্য চাঁদা তুললেন, সেই চাঁদার একটা অংশ দিয়ে আপনার কিন্তু দুর্গাপুজোর পরে যে লক্ষ্মী পুজো সেটার আয়োজন করতে হবে। আপনি আবার লক্ষ্মী পুজোর জন্য চাঁদা তুলতে গেলে কিন্তু লোকজন আপনাকে ধরে প্যাদাবে। তো এই ব্যাপারটার জন্য কিন্তু ওই যে রিলায়েন্সই শুধু করতে পারে কেন? মানে আপনার এত আত্মবিশ্বাস কমে গেছে যে আপনি দেশের কোনো কাজই করতে পারবেন না। বলছেন যে
তাহলে আর অত মানে এই পার্টি ওই পার্টি নিয়ে মারপিট করবেন না নিজেদের মধ্যে। বলুন আমরা বরঞ্চ ঠিক করে ফেলি যে দেশের কোন কোন রাজ্য কোন কোন ব্যবসায়ীকে বিক্রি করে দেব, এবং রাজতন্ত্রের মতন সেই ব্যবসায়ীরা তার ছেলে পিলে বংশধররা দেশটাকে চালাক। তো আশা করি আমি মূল কথাটা বলতে পারলাম যে ভারতীয় ফুটবলে আইএসএল চলবে কি চলবে না। অবশ্যই চলবে, কী ফরম্যাটে চলবে আমরা জানি না, কে চালাবে বা কারা চালাবে আমরা জানি না। যা হবে ভালোই হবে। এবং শেষে আরও একবার আমি কুর্নিশ জানাই ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টকে যে তারা কিন্তু এই এই চক্করে মানে ফাঁদে পা দেয়নি যে যতক্ষণ না ভারতীয় ফুটবলকে আবার বিক্রি করা হচ্ছে কোনো একটা প্রাইভেট সংস্থার হাতে, তারা কিছু করবে না। এই চক্করে কিন্তু তারা বা এই ফাঁদে তারা পা দেয়নি। সকলে ভালো থাকবেন।